চলুন আজ আমরা সেই গল্পটাই দেখি কিভাবে পারমাণবিক অস্ত্র সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। এটা শুধু বিজ্ঞান বা প্রযুক্তির গল্প নয়, এর পেছনে আছে গুপ্তচরবৃত্তি, রেষারেষি আর এমন এক রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা যা আমাদের পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। গল্পের শুরুটা কিন্তু বেশ নাটকীয়। একটা বোমা, একটাই ঘটনা যা একটা বিশ্বযুদ্ধ তো শেষ করল, কিন্তু জন্ম দিল আর একটা নতুন ঠান্ডা যুদ্ধের, পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা। তাহলে প্রশ্ন হল, এই যে ভয়ঙ্কর একটা শক্তি, এটা একটা দেশের হাত থেকে 10টা দেশে ছড়িয়ে পড়ল কিভাবে? দেখুন, গল্পটা কিন্তু শুধু বিজ্ঞানের না, এর পেছনে আছে প্রতিদ্বন্দ্বিতা, গুপ্তচরবৃত্তি আর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার এক জটিল খেলা। চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক। এই গল্পের শুরুটা কিন্তু একটা ভয় থেকে। ভয়টা হলো, কে আগে এই বোমা বানিয়ে ফেলবে। তো ১৯৩৮ সাল জার্মান বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিশনের এই ব্যাপারটা আবিষ্কার করে ফেললেন, আর তখন ক্ষমতা হিটলার। ফলে সারা বিশ্বের বিজ্ঞানীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন। এই ভয়ের কারণেই শুরু হলো এক বিশাল গোপন প্রজেক্ট। অ্যালবার্ট আইনস্টাইন নিজে চিঠি লিখলেন প্রেসিডেন্ট রুজভেল্টকে, জার্মানির উচ্চাকাঙ্ক্ষার কথা জানিয়ে। আর তাতেই আমেরিকা, ব্রিটেন আর কানাডা মিলে একজোট হয়ে শুরু করল ম্যানহাটন প্রজেক্ট। আর এর কিউমোটা ভাবুন একবার, প্রায় ১,৩০,০০০ মানুষ কাজ করেছে, খরচ হয়েছে তৎকালীন মার্কিন জিডিপির প্রায় ১%। অবশেষে ১৯৪৫ সালের ১৬ জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম অ্যাটম বোমার সফল পরীক্ষা হল। যুদ্ধের ইতিহাস চিরতরে বদলে গেল। তো আমেরিকা এখন বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। এর ফলে পুরো বিশ্বের ক্ষমতার সমীকরণটাই কিন্তু বদলে গেল। আর এখান থেকেই প্রথম ডমিনোটা পড়তে শুরু করল। সবাইকে অবাক করে দিয়ে 1949 সালে সোভিয়েত ইউনিয়ন নিজেদের বোমার পরীক্ষা চালিয়ে বসল, যা ভাবা হয়েছিল তার থেকে কয়েক বছর আগেই। এর পেছনের কারণটা কিন্তু শুধু বিজ্ঞান ছিল না, ছিল গোপন তথ্য। ব্যাপারটা হলো, সোভিয়েত গুপ্তচর বৃত্তি আমেরিকার ম্যানহাটন প্রজেক্টের অনেক গভীরে পৌঁছে গিয়েছিল। যেমন ধরুন, থিওডোর হল, একজন পদার্থবিদ যিনি কিনা ফ্যাটম্যান বোমার পুরো নকশাটাই পাচার করে দিয়েছিলেন। ছিলেন ডেভিড গ্রিনগ্লাস, যিনি ইউরেনিয়াম সমৃদ্ধ করার পদ্ধতি জানিয়ে দেন, আর ক্লাউস ফুক্স, যিনি দিয়েছিলেন সব গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ। ফলাফল, সোভিয়েতদের বানানো RDS-1 বোমাটা ছিল আমেরিকান বোমার হুবহু একটা কপি। এদিকে আরেকটা নাটকীয় ঘটনা ঘটল। আমেরিকার মিত্র ব্রিটেন, যারা ম্যানহাটন প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তারা একরকম প্রতারিত হল। কথা ছিল, যুদ্ধের পর আমেরিকা তাদের সাথে পারমাণবিক প্রযুক্তি শেয়ার করবে। কিন্তু ১৯৪৬ সালে আমেরিকা অ্যাটমিক এনার্জি অ্যাক্ট পাশ করে সব সম্পর্ক ছিন্ন করে দিল। এই বিশ্বাসঘাতকতার পর ব্রিটেন নিজেদের সম্মান ধরে রাখতে একাই বোমা বানানোর পথে হাঁটল এবং ১৯৫২ সালে সফল পরীক্ষাও করল। চলুন এবার দেখি এই পারমাণবিক ক্লাবটা কিভাবে আরও বড় হল। এবার আসরে নামল আরও দুটো বড় শক্তি, তবে তারা মিত্র হিসেবে নয়, বরং নিজেদের স্বাধীন শক্তি হিসেবে পরিচয় দিতে চেয়েছিল। ফ্রান্স আর চীন দুজনেই প্রায় একই কারণে পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল। তারা চেয়েছিল ঠান্ডা যুদ্ধের মধ্যে আমেরিকা বা সোভিয়েটের খেলার পুতুল না হয়ে থাকতে। কিন্তু তাদের পথ ছিল একদম আলাদা। ফ্রান্স গর্ব করে একটা ১০০% ফরাসি বোমা বানিয়েছিল, কোনো প্রযুক্তি চুরি না করে। ১৯৬০ সালে তারা এর পরীক্ষাও করে। অন্যদিকে চীন প্রথমে সোভিয়েটের সাহায্য নিলেও পরে রাজনৈতিক দ্বন্দ্বে একা হয়ে যায়, আর ১৯৬৪ সালে তারাও নিজেদের বোমার পরীক্ষা করে। আর চীনের ব্যাপারটা তো আরও অবাক করার মতো। সাধারণ অ্যাটম বোমা থেকে হাইড্রোজেন বোমায় পৌঁছতে তাদের সময় লেগেছিল মাত্র ৩০ মাস, মানে অবিশ্বাস্য দ্রুতগতি। এই প্রযুক্তিগত অগ্রগতি তাদের অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে একটা বড়সড় ধাক্কা দেয়, আর এখান থেকেই পারমাণবিক অস্ত্র বিস্তারের পরের ঢেউটা শুরু হয়। তো এতক্ষণ আমরা দেখছিলাম বিশ্বের বড় বড় শক্তিদের কথা, কিন্তু এবার বোমার বিস্তারটা বৈশ্বিক রাজনীতি থেকে সরে এসে ঢুকে পড়ল প্রতিবেশী দেশগুলোর রেষারেষিতে। আর এখানে বাজিটা ছিল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার। এই ডোমিনো এফেক্টের সবচেয়ে বড় উদাহরণ হল ভারত আর পাকিস্তান। দেখুন, ১৯৬৪ সালে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীন পারমাণবিক পরীক্ষা করল। এর জবাবে ভারত ১৯৭৪ সালে স্মাইলিং বুদ্ধা নামে তাদের প্রথম পরীক্ষাটা চালায়। এরপর ১৯৯৮ সালের মে মাসে ভারত পরপর আরও ৫টা পরীক্ষা করে, আর তার ঠিক ১৭ দিনের মাথায় পাকিস্তানও নিজেদের পারমাণবিক শক্তি প্রদর্শন করে। একটা দেশের পদক্ষেপ কিভাবে আরেকটা দেশকে প্রভাবিত করে, এটা তার জ্বলজ্বন্ত উদাহরণ। এবার আসা যাক বিশ্বের সবচেয়ে বিখ্যাত ওপেন সিক্রেটের কথায়। এমন একটা দেশ যারা কখনো স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে।
যদিও সরকারিভাবে কিছুই বলা হয় না, ১৯৮৬ সালে মোর্দেচাই ভানুনু নামে একজন ইসরায়েলি পারমাণবিক টেকনিশিয়ান ফাঁস করে দেন যে ডিমোনাতে একটা গোপন অস্ত্রাগার আছে যেখানে প্রায় ১৫০ থেকে ২০০টা পারমাণবিক বোমা রয়েছে। এই তথ্য ফাঁসের জন্য ভানুনুকে কিন্তু কম মূল্য দিতে হয়নি, তাকে অপহরণ করে ১৮ বছরের জন্য জেলে পোড়া হয়েছিল। তার এই সাক্ষ্যই একটা শক্তিশালী অঘোষিত পারমাণবিক ক্ষমতার দিকে ইঙ্গিত দেয়। সব শেষে দুটো একদম অন্যরকম গল্প। একটা দেশ যারা বোমা বানিয়েও তা স্বেচ্ছায় নষ্ট করে দিয়েছে, আর আরেকটা দেশ যারা বোমা রাখার জন্য পুরো বিশ্বের বিরুদ্ধে যেতেও রাজি। ৮০-র দশকে দক্ষিণ আফ্রিকা তাদের অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের প্রভাব নিয়ে বেশ চিন্তিত ছিল। তাই তারা নিজেদের বিশাল ইউরেনিয়ামের ভাণ্ডারকে কাজে লাগিয়ে গোপনে ৬টা পারমাণবিক বোমা বানিয়ে ফেলে। কিন্তু এরপর যা ঘটল তা ইতিহাসে আর কখনো ঘটেনি। ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা স্বেচ্ছায় তাদের বানানো সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করে দেয়। তারাই পৃথিবীর একমাত্র দেশ যারা এই কাজটা করেছে। আর এর ঠিক উল্টো পথে হেঁটেছে উত্তর কোরিয়া। তারা যে কোনো মূল্যে পারমাণবিক বোমা পেতে চেয়েছিল। ৫০-এর দশকে তারা সোভিয়েতের কাছ থেকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি পায়। এরপর পাকিস্তানি বিজ্ঞানী একিউ খানের নেটওয়ার্ক থেকে চুরি করা প্রযুক্তি জোগাড় করে। আন্তর্জাতিক চুক্তি ভেঙে একঘরে হয়েও তারা নিজেদের কর্মসূচি চালিয়ে গেছে। আর ২০০৬ সালে তারা প্রথম পারমাণবিক পরীক্ষা করে, এবং আজ তারা বিশ্বের নবম ঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? ১০টা দেশের হাতে আজ পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে। ইরানের মতো আরও কিছু দেশ সেই পথে হাঁটার চেষ্টা করছে বলে শোনা যায়। প্রশ্নটা হলো, এই যে শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিয়াকশন, এটা কি সত্যিই থেমে গেছে, নাকি গল্পটা এখনও চলছে আর আমাদের শুধু অপেক্ষা করতে হবে পরবর্তী কে হবে তা দেখার জন্য?